জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ২রা মার্চ। মঙ্গলবার জামায়াতের নেতা আজহারের রিভিউ শুনানি। ৩ পুলিশের বিরুদ্ধে ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ। জুলাই আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। পুলিশকে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন থেকে বিরত থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। জুলাইয়ের চেতনা ধারণ করে দায়িত্ব পালনের তাগিদ। দুদিনের সফরে ঢাকায় মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত। রোহিঙ্গা নিয়ে আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় কুয়েট শিক্ষার্থীরা। ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত না ফেরার ঘোষণা। পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতি। সুস্থতা কামনায় হাসপাতাল প্রাঙ্গণে ভক্তদের প্রার্থনা। নতুন পোপ নিয়ে চলছে আলোচনা। এবং দুবাই চ্যাম্পিয়ন ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। সেমিফাইনালে খেলতে জয় চায় রোহিত রিজওয়ানরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি হবে আগামী 2রা মার্চ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটি শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। এর আগে গেল 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। গেল বছরের 27 নভেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরী তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকর একান্ত সচিব মনিরুল ইসলাম খানও মামলা থেকে খালাস পান। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের করা আবেদন শুনানি 25 ফেব্রুয়ারি। রোববার সকালে আজহার ইসলামের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপিল বিভাগে তাজুল ইসলাম বলেন, রিভিউ শুনানি বৃহস্পতিবারের তালিকার 9 নম্বরে থাকলেও ওই দিন শুনানি হয়নি। এটি নিয়ে দেশের সমস্যা তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, তাই দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় 3 পুলিশ সদস্যকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এসব তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়ার আগে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও রিলিজ না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সোমবার শুনানি শেষে 3 পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত SI চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে। এই মামলাতে 2 জন পুলিশ অফিসার, একজন হচ্ছে আরশাদ হোসেন, সে হচ্ছে একজন ইন্সপেক্টর, আরেকজনের নাম হচ্ছে ইমাজ হোসেন ইমন, কনস্টেবল, যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে আরশাদ হোসেন অসম্ভব অ্যাগ্রেসিভ একজন অফিসার ছিল। এইখানে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার মুখ চেপে ধরার একটা ছবি আপনাদের কল্যাণে গোটা দুনিয়া দেখতে পেয়েছিল, ভাইরাল হয়েছিল। সেই আরশাদ হোসেনকে কে তার পেছনে তাকে এই ধরনের অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে, নির্দেশ দিয়েছে, সেই সব ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এই 2 জনকে আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি। আদালত একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে, এই নির্দেশাবলীর কথা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ঢাকা সফর করেছেন তিনি। শনিবার রাতে ঢাকায় পৌঁছান জুলি বিশপ। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গেও আজ তার বৈঠকের কথা রয়েছে। অন্যদিকে সপ্তাহের শেষ দিকে 3 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। চলমান রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, আগামী মার্চে সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য যৌথ সারাদান পরিকল্পনা বা জেআরপি ঘোষণা এবং রোহিঙ্গা সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে জাতিসংঘের 2 শীর্ষ কর্মকর্তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ। দর্শক, মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সফরের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকে কোন কোন বিষয় আলোচনা চলছে এবং এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। আপনাকে জানাতে চাই যে এখনো বৈঠকটি শুরু হয়নি। বেলা 2:30টার পর অর্থাৎ বিকালের দিকে বৈঠকটি শুরু হবার কথা বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা দেখেছি যে জুলি বিশপে যেহেতু সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অস্ট্রেলিয়ান যে এম্বাসি রয়েছে তার প্রতিনিধি দল কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন, যদিও তাকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি বা তিনি এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। তবে এখানকার যারা কূটনীতি বিশ্লেষকরা আছেন তাদের মতে এই গুরুত্বপূর্ণ সফরে প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট মোকাবেলা। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই সংকটটি রয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি এ নিয়ে আন্তর্জাতিক যে সম্মেলন হবার কথা এই বছরে, এই বিষয়টি গুরুত্ব পাবে বৈঠকে আন্তর্জাতিক সম্মেলন নিয়ে। এবং সুইজারল্যান্ডের রোহিঙ্গা সংকট নিয়ে যে যৌথ যেই পরিকল্পনার বিষয়, সারাদান পরিকল্পনা যে হওয়ার কথা রয়েছে, সেখানেও কি নিয়ে আলাপ আলোচনা বা কি হবে তা নিয়েও আলোচনার বিষয় রয়েছে। এছাড়া আপনাদের জানাতে চাই জুলি বিশপ আগামীকাল অর্থাৎ 24 তারিখ আগামী 24 তারিখ কক্সবাজার যাবেন। কক্সবাজারে বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। জাতিসংঘের যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে পর্যবেক্ষণ করবেন। সেই সাথে অবস্থিত রোহিঙ্গা শিশু, নারী এবং শিক্ষক সহ হাসপাতাল এবং বিভিন্ন স্থান পরিদর্শন করবে বলে আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। তো এই সফরটি গুরুত্বপূর্ণ খুবই। এবং এই সপ্তাহেই আরেকজন জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থার যে দূত আছেন ফিলিপ্পো গ্রান্ডি, তিনিও আসার কথা 3 দিনের সফরে। তো এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই 2 জন বিশেষ কর্মকর্তা জাতিসংঘের তারা আসবেন। তো এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বিকালে বৈঠকটি সম্পন্ন হওয়ার পরে আমরা হয়তো জানাতে পারবো যে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে। আপনাকে ধন্যবাদ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সফরের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। পুলিশকে কোনো দলের এজেন্ডা এবং অন্যায় আবদার মেটানো থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পুলিশ সদস্যদের জুলাইয়ের চেতনা ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানায় এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ নির্দেশনা দেন তিনি। কুচকাওয়াজে 57 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেয়। এ ব্যাচে 66 জন প্রশিক্ষণার্থী ছিলেন, কিন্তু বিভিন্ন অভিযোগে 6 জনকে অব্যাহতি দেওয়া হয়। আরও 3 জনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। ব্রিফ করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিবন্ধন আইন তো একটা থাকতে হবে, আগে ছিল, সেটার হয়তোবা সংযোজন বিয়োজন কিছু থাকতে পারে। সবাই যে দাবিটা করছে আর কি, যে একটা নতুন দলের জন্য 1/3 জেলা এবং 1টি উপজেলা এবং 500 ভোটারের যে সমর্থন থাকতে পারে, এটা ওনারা সবাই বলছেন যে এটা খুব কঠিন। আসলে নিবন্ধন না দেওয়ার জন্য আসলে এই আইনটা করা এত কঠিন। তো স্যার, আপনারা কি তাদের এই দাবির সঙ্গে আসলে সম্মতি? এটা যদি ঐক্যমত্যে যদি আসে সিদ্ধান্তটা, ওয়েলকাম। স্যার, একটু সহজ করা প্রয়োজন বলে মনে করেন দলগুলোর জন্য? এখন আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এখন যেহেতু একটা আইন আছে, সবাই বলতেছে, এখন ঐক্যমত্যের প্রশ্ন। কেউ বলবে যে আরো কঠিন করেন, কেউ বলবে যে আরো সহজ করেন, কেউ বলবেন যে আইনটা উঠাইয়া দেন। বলার স্বাধীনতা সবার আছে। তো এখন পর্যন্ত যেটি আছে, এর বাইরে আমরা কোনো মন্তব্য করে আবার রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে চাই না। নির্বাচন আরে কি বলে যে ঐক্যমত্য কমিশনের সুবিধা অনুযায়ী যেদিন সুবিধা মনে করবে সেদিনই দিব, সেইটা দেওয়ার পরে আমরা সুবিধা অসুবিধাটা বুঝতে পারবো। আপনি বলছিলেন যে যৌক্তিক সময়ে নির্বাচনটা করতে চান, এই যৌক্তিক সময় বলতে কি স্যার কতদিন দিন করছেন না? আপনাদের পরিকল্পনাটা যে সময়ের কথা বলছেন, সেই ক্ষেত্রে ওই যে আমরা তো আরো আগেই বলছি যে ডিসেম্বর যদি আমরা টার্গেট করি, তাহলে অক্টোবরের আগেই আমাদের, প্রায় জুলাই আগস্টের দিকে আমাদের তো ফুল প্রিপারেশন থাকতে হবে। স্যার, ঢাকা এবং চিটাগাংয়ের মতো বড় মহানগরীগুলোর আসন সংখ্যা কমানোর কোন পরিকল্পনা আছে কিনা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে ঢাকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকালে ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন এবং চোখে লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে তারা। ক্যাম্পাসের সংঘর্ষের ঘটনায় দাবি আদায় না হওয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে কেউ যোগাযোগ না করায় 2টি বাসযোগে 80 জন শিক্ষার্থী উপদেষ্টাদের সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন। গেল 18 ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার পর 6 দফা দাবি করলেও প্রশাসন সেটা আমলে নেয়নি বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। নিরাপত্তা বিবেচনায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে শিশুসহ 3 জন। রোববার সকালে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করতেন এই পরিবারটি। সকালে রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। পরে দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে 5 বছরের শিশু তানহার শরীরের 91%, বাবা জাহাঙ্গীরের শরীরের 80% ও তার স্ত্রীর 33% দগ্ধ হয়েছে বলে জানায় চিকিৎসক। সারা দেশে 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহীতে বেলা 12টা থেকে এ কার্যক্রম শুরু হয় বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি। জানান 5 দফা দাবি না মানা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এদিকে সকাল 8টা থেকে কমপ্লিট শাটডাউন শুরু করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বগুড়াতেও একই দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে এমবিবিএস, বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধ,
জনবল সংকট নিরসনে দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ সহ 5 দফা বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, তাই আজকে আমরা এখানে 5 দফা দাবি নিয়ে এসেছি। হচ্ছে ম্যাটস ডিএমএফ ওনাদেরকে ডাক্তার নামের আগে ডাক্তার লেখার সুযোগ দিছে এবং ফ্রিলি চেম্বার করার প্রেসক্রিপশন লেখার সুযোগ দিছে। এখন এই বিষয়টা হচ্ছে কি একজন রিক্সাওয়ালাকে নিয়ে মানে ককপিটে বসিয়ে দেয়। প্রধান দাবি হচ্ছে 5টা দফার মধ্যে যে এমবিবিএস ডিডিএস এই ব্যতীত সেকমো ম্যাটস অথবা অন্য কোনো নামে অন্য কোনো কেউ হচ্ছে তাদের নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না। বিএমডিসি যে রেজিস্ট্রেশন নাম্বার ওটা শুধু এমবিবিএস এবং বিডিএস রাই পাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ম্যাটস সেকমো বা ডিএমএফ যারা আছে তারা ওটার জন্য দাবি জানাচ্ছে, যেটা অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে। যেমন একটা ছোট বাচ্চা পেডিয়াট্রিক্সের পেশেন্ট, তাকে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, একদম লাস্ট লাইন অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা একদম শেষে ব্যবহার করি সেগুলাই তাদেরকে প্রথমে দিয়ে দিচ্ছে। তো সেগুলো ব্যবহার করার কারণে এই ড্রাগগুলো কিন্তু তারা যখন বড় হবে তাদের শরীরে আর কাজ করবে না। রাজশাহী এবং চট্টগ্রাম মেডিকেলে কমপ্লিট শাটডাউনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও AKM নাজিম। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, কি কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন পালন করছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোহা। ইতিমধ্যে দুপুর 12টা থেকে ইন্টার্ন চিকিৎসক ফোরাম এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবিতে তাদের কমপ্লিট শাটডাউন শুরু করেছেন এবং সেটি চলছে। দাবিগুলোর মধ্যে আছে এমবিবিএস এবং বিডিএস ছাড়া চিকিৎসক যে লেখা যাবে না, ডাক্তার লেখা যাবে না নামের আগে। এছাড়া 10,000 চিকিৎসক নিয়োগ করতে হবে এমনটি তাদের দাবি আছে। এছাড়া তারা যে দাবিগুলি করেছেন সেসব দাবিগুলির মধ্যে আমরা কিছুক্ষণ আগেও যখন কথা বলেছি ইন্টার্ন চিকিৎসক পরিষদের যে নেতা আছে তার সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে প্রতি বছর 4 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতে ভারসাম্য বজায় রাখতে হবে, সেটি তারা দাবি করেছেন। এছাড়া যেটি বলছেন যে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে স্কুল যেগুলো আছে সেগুলো মানহীন এবং সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সমূহ এগুলো বন্ধ করতে হবে, যেগুলো মানহীন আছে সেগুলো বন্ধ করার দাবি তারা জানিয়েছেন এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা সেবায় যে ব্যবস্থাগুলি আছে সেগুলো রেজিস্টার্ড চিকিৎসক নিয়োগের যে দাবি সেটি তারা করেছেন। তো আমরা একটু জানিয়ে রাখতে চাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সেটি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের চিকিৎসার অনেকটাই ভারসাম্য এখানে তারা নিয়ন্ত্রণ করে, মানে চিকিৎসা নিতে আসেন রোগীরা। আজকে যেহেতু 12টা থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে সে শাটডাউন চলছে ইন্টার্ন চিকিৎসকদের, যারা মূলত চিকিৎসা সেবাটি এই হাসপাতালগুলিতে দিয়ে থাকেন। বলা হয় যে হাসপাতালের প্রাণ ভ্রমরা বলা হয় ইন্টার্ন চিকিৎসকদের। তারা যেহেতু কর্মবিরতিতে চলে গেছেন ফলে চিকিৎসা ব্যবস্থার কিছুটা টান পড়েছে এবং হাসপাতালের যিনি মুখপাত্র আছেন ডক্টর শঙ্করকে, তিনিও যেটি জানিয়েছেন যে তারা চিকিৎসকরা যেহেতু কর্মবিরতিতে গেছেন ফলে চিকিৎসার যে ভারসাম্য সেটি রক্ষা করা তাদের জন্য একটু কষ্টকর তো হবেই, তবে মিড লেভেলের এবং অধ্যাপক লেভেলের যে চিকিৎসকরা আছেন তারা সেটি মোকাবেলা করতে ইতিমধ্যে নানা রকম উদ্যোগ গ্রহণ করেছেন পরিচালকের নেতৃত্বে। তারপরে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের যিনি নেতা আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর আব্দুল্লাহ, তিনি যেটি বলেছেন যে এই কর্মসূচিটি যেহেতু সারা দেশে একযোগে পালিত হচ্ছে ইন্টার্ন ডক্টরস ফোরামের আওতায়, সেখান থেকে কেন্দ্র থেকে নির্দেশনা আসার পরেই তারা কেবলমাত্র এই যে তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি তারা প্রত্যাহার করবেন কি করবেন না বা কি পর্যায়ে আন্দোলনটি যাবে সে পর্যায়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে হাসপাতালের যারা চিকিৎসকরা আছেন তারা স্বাস্থ্য পরিচালককে তাদের দাবির পক্ষে স্মারকলিপি দিয়েছেন। তো রাজশাহী থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী AKM নাজিমের কাছে চট্টগ্রামের খবর জানতে। নাজিম। চিকিৎসকরা যে ইন্টার্ন চিকিৎসকরা যে আন্দোলন করছে তাদের যে 5 দফা দাবি সেই দাবিতে তারা মূলত আন্দোলন করছে। সেগুলোর মধ্যে হচ্ছে যারা LMF DMF করে যেসব লোক বিভিন্ন জায়গায় চিকিৎসক করছে, বিভিন্ন ফার্মেসিতে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করছে সেগুলো বন্ধ করতে হবে এবং কেউ যেন MBBS পাস না করে বা BMDC রেজিস্ট্রেশন ছাড়া কেউ চিকিৎসক লিখতে না পারে সেই জন্য কিন্তু এখানকার চিকিৎসকরা এবং যারা ইন্টার্ন চিকিৎসকের পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের যে 5 দফার দাবি সেই দাবিতে তারা আন্দোলন করছেন। তারা যদি বলছেন যে কেউ যেন DMF বা LMF করে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসক পরিচয় দিচ্ছেন নামের আগে ডাক্তার তারা লিখছেন সেটি যেন লিখতে না পারে সেই জন্য তাদের আন্দোলন। কারণ যারা কথিত চিকিৎসক রয়েছেন যারা LMF DMF করে বিভিন্ন জায়গায় ডাক্তার পরিচয় তাদের হাতে কিন্তু অপচিকিৎসায় কিন্তু গ্রামের বিশেষ করে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু অপচিকিৎসার শিকার হয়ে অনেক সময় মৃত্যুবরণ করেন বা বিভিন্ন রোগে আক্রান্ত হন। সেই জন্য কিন্তু MBBS পাস করা ছাড়া বা BMDC রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু তারা কোনোভাবে যেন চিকিৎসক লিখতে না পারে সেই
সেই দাবি সহ 5 দফা দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। সকাল থেকে আমরা দেখেছি তারা মেডিকেল কলেজের সামনে তারা মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে তারা স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির অপসারণ সহ বিভিন্ন মাধ্যমে যে চিকিৎসকদেরকে হেনস্থা করা হচ্ছে এবং যারা ডাক্তার লিখে অথচ তারা চিকিৎসক নয়, চিকিৎসক না হওয়ার পরেও তারা চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছেন, সেই দাবিতে কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। আপনাদের যে আন্দোলন, আপনাদের যে 5 দফা দাবি সেগুলো যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দফাটা হচ্ছে সনদ এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। রিসেন্টলি এবং আগে থেকে আমরা দেখে আসছি এই অপচেষ্টা চালানো হয়েছে যে ম্যাথস বা বিভিন্ন ডিপ্লোমাধারী মানুষগণ হচ্ছে ডাক্তার পদবি ব্যবহার করে জনগণকে প্রতারণার মুখোমুখি করিয়েছে। আর 2 নম্বর দাবি হচ্ছে আমাদের কিছু ড্রাগস আছে যেগুলোকে বলা হয় ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেগুলো সবাই আসলে প্রেসক্রাইব করতে পারে, যেমন প্যারাসিটামল ধরেন, কিন্তু দেখা যাচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগের যে লিস্টটা এটা বাংলাদেশে আসলে পালন করা হয় না। যত্রতত্র যে কেউ আসলে অনেক গুরুত্বপূর্ণ জটিল রোগের আসলে চিকিৎসা দিচ্ছে এবং ড্রাগ গুলো দিচ্ছে অ্যান্টিবায়োটিক সহ। 3 নাম্বার যে তাহলে এই ওটিসি লিস্টটা যাতে বানানো হয় এবং এটা পর্যালোচনা করে এটা যাতে মেনটেন করা হয়। 3 নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশের সব মেডিকেলে যে শূন্য পদগুলো আছে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগ দেওয়া হোক। আমাদের যেহেতু কোনো ডাক্তারের অভাব নেই, আমরা চাচ্ছি যে শূন্যতা পূরণ করে জনগণকে একটা ভালো চিকিৎসা দেওয়া হোক। আর 4 নাম্বার দাবি হচ্ছে আমাদের যে ম্যাথস বা বিভিন্ন নিম্নমানের মেডিকেল কলেজগুলো আছে এগুলোর আমরা কোনো প্রয়োজন বোধ করছি না, এগুলো অনতি বিলম্বে বন্ধ করে যে টারশিয়ারি হসপিটালগুলো বা বড় বড় মেডিকেলগুলো সেগুলোকে আরো উন্নতি করা হোক। এবং 5 নাম্বার চিকিৎসকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেগুলো পূরণ করতে হবে। পাশাপাশি যারা ডিপ্লোমাধারী এবং বিভিন্ন সেক্টর থেকে 3 মাস 6 মাসের কোর্স করে যারা চিকিৎসক লিখছেন বা নামের ডাক্তার লিখছেন এগুলো দ্রুত বন্ধ করতে হবে এবং সারা দেশে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যেগুলো শূন্য পদ এখন রয়েছে বা বিভিন্ন জায়গায় চিকিৎসক নেই সেখানে যেন পর্যাপ্ত চিকিৎসক দেওয়া হয় এবং যারা নিম্নমানের যেগুলো হাসপাতাল রয়েছে যারা বিভিন্ন ভাবে ডিপ্লোমা নিয়ে বা ডিগ্রি নিয়ে বা ছোটখাটো বিভিন্ন কোর্স করে যারা চিকিৎসক নামধারী ব্যক্তিরা রয়েছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেজন্য বলছেন শিক্ষার্থীরা। তো এই ছিল চন্দ্রনাথ হাসপাতাল থেকে আমার কাছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণ, ডাকাতি, ছিনতাই সহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রোববার সকালে ক্যাম্পাসটির মূল ফটকের সামনে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাক্ষী শিক্ষার্থীরা। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যে সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন হচ্ছে না। কয়েকদিন ধরে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের ঘটনা বেড়েছে। এসবে জড়িতদের 72 ঘন্টার মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, না হলে কঠোর কর্মসূচির কথা জানান তারা। দর্শকের কোনো দলীয় পরিচয় হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা বাংলাদেশের কোনায় কোনায় আমার বোনেরা যে ইনসিকিউর ফিল করছে তাকে আবার কিছু সাধুবাদ জানাচ্ছে কিছু দলীয় নেতারা। আমরা বলতে চাই, দর্শকদের যদি আপনারা পরিচয় দিতে চান স্পষ্টভাবে পরিচয় দিয়ে দেন। আমরা জানি দর্শকের কোনো পিতৃর পরিচয় থাকে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে ঢাকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন এবং চোখে লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে তারা। ক্যাম্পাসের সংঘর্ষের ঘটনায় দাবি আদায় না হওয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে কেউ যোগাযোগ না করায় 2টি বাস যোগে 80 জন শিক্ষার্থী উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন। গেল 18 ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার পর 6 দফা দাবি করলেও প্রশাসন সেটা আমলে নেয়নি বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। নিরাপত্তার বিবেচনায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই হামলার সাথে আমাদের অনেক রক্ত ঝরেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 1.5 শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। আমরা নিজেরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন।
অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরো 769 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গেল 15 দিনে মোট 8079 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান। বলেন, গেল 24 ঘন্টায় 769 জনকে আটক করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে 572 জনকে। 24 ঘন্টায় মোট গ্রেফতার 1341 জন। এ সময় দেশে তৈরি একটি একনালা বন্দুক, 2টি কার্তুজ, 4টি রামদা, 2টি চাপাতি ও একটি ছুরি সহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গেল 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এদিকে দেশ জুড়ে চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ রোধে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। অপরাধ দমনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাবও সারা দেশে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। শনিবার দিবাগত রাতে রাজধানীর মহাসড়কে র্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সোলেমান স্বপনের ক্যামেরায় ইনাই নাহিদের প্রতিবেদন। গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়ালি মহাসড়কে তল্লাশিতে নামে র্যাব। টহল ও চেকপোস্ট পরিদর্শন করতে আসেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এই সময় মহাসড়কে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকের কাগজপত্র যাচাই ও যানবাহন তল্লাশি করা হয়। এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান সাধারণ মানুষ। জনগণের জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে আর কি। এটা মানে আইনশৃঙ্খলা বাহিনী যাতে আরও তৎপর থাকে, জনগণ যাতে নিরাপত্তা দিতে পারে। আমরা যারা সিটিজেন, যারা রাত্রেবেলা ট্রাভেল করে লেটছে, আমি এখন এখান থেকে এখানে যাওয়ার নিরাপত্তা পাই না। ওনাদের এই ইনিশিয়েটিভটার জন্য আমরা সেফটি ফিল করতে পারি। নাগরিক হিসাবে আমরা স্যাটিসফাইড ওনাদের এই কার্যক্রম নিয়ে। মানে আমাদের টেনশনটা মুক্ত থাকে যে আমরা বাসায় যাব বা কোনো যদি বিপদ হয় বা কোনো কিছু হয়, তাহলে ওনারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। আমরা আমাদের ব্যাটালিয়নের যে আপনার টহল, সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি। এই অপরাধগুলি সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে। এইগুলিকে নির্মূল করার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি এবং ইনশাআল্লাহ সামনে হয়তো এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে। এই সময় তিনি জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।